ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি একটা ধন্যবাদ দেওয়ার জন্য ব্যারিস্টার সায়েম ভাইকে স্পেশালি বেশ কয়েকদিন ধরে খুঁজতেছি, কিন্তু পাইতেছি না আর কি। আমি একজন ভালনারেবল হুইলচেয়ার ইউজার, মেডিকেল গ্রাউন্ডে রিসেন্টলি লিভ টু রিমেন পেয়েছি। তো সেখানে আমার মেডিকেল গ্রাউন্ডে উনি আমার ভিতরে একটা ফোবিয়া তৈরি করে দিছিলেন, জাস্ট কোয়ালিটেটিভ ডকুমেন্ট এবং এই যে যে কোয়ালিটেটিভ ডকুমেন্ট, আরো একটা উনি টার্ম বলছিলেন যে ইয়ে ছাড়া আর কোনো কিছু মানে ইয়ে করো না। এটা ব্যারিস্টার নাশিদ ভাই এই বিষয়ে বারবার ইঙ্গিত দিয়েছেন। তো দেখা যায় আমার যখন আপিলে আমি সাবমিট করি আমার ডকুমেন্ট গুলা, আমি বাছাই করতে করতে শুধু এই স্পেসিফিক কয়েকটা ছাড়া আর কিছুই পাই না, কারণ যেটাই এক্সট্রা দিতে চাই ওইটাই আমার ভয় লাগে। যে আপনারা বারবার এই বিষয়টা এমফাসাইজ করেছেন যে কোয়ালিটেটিভ ডকুমেন্ট এবং মানে রিয়েল কোনো কিছু ছাড়া বাদ বাকি এক্সট্রাও দিও না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার স্পেসিফিক কয়েকটা কাগজের পৃষ্ঠা ছাড়া আর আমি কিছুই দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ যে এগুলো কোয়ালিটেটিভ ডকুমেন্ট ছিল বিধে উনি ইয়েটা পেয়েছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ব্যারিস্টার সায়েম ভাই এই একটা কনসেপ্ট মানে ইয়ে দিয়েছিলেন, এস্টাবলিশ করেছিলেন যে কোয়ালিটেটিভ ডকুমেন্ট, এবং আরো একটা টার্মটা আমি ভুলে গেছি, কোয়ালিটি আবেদন, যেটা আমরা বলি। আমার একটা বিষয় জানার ছিল যে আমি একজন ভালনারেবল হুইলচেয়ার ইউজার, আমি 3 টাইমস কেয়ারার আমার অধীনে আছে। তো আমি 10 ইয়ার্স থ্রুতে ভিসা পেয়েছি আর কি। তো এখন যদি আমি দেশে যাইতে চাই, আমার তো এখানে একজন পার্টনার আছে যে অ্যাসাইলাম সিকার আর কি, সে 3C লিভে আছে 2026 পর্যন্ত, তার এআরসি কার্ড আছে। তো এখন আমি দেশে যাইতে চাইলে আমি আসলে কিভাবে দেশে যাইতে পারবো, বা যেহেতু আমি কেয়ারার ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে আমি দেশে যেতে হলে কিভাবে যেতে পারি, বা এই আপনার যে যারা বেনিফিট দিচ্ছে দর্শক তাদের কাছে অনুমতি নিতে হবে। দর্শক, আপনি যেখান থেকে বেনিফিট পাবেন সেখান থেকে আপনার অনুমতি নিতে হবে। আপনি কিভাবে যাবেন, আপনার কেয়ার প্ল্যানটা থাকবে, আপনি বাংলাদেশে যে কি এই যে এসেনশিয়াল কেয়ার সেটা পাবেন কিনা, এটা এসেনশিয়াল কিনা যাওয়া। এখন আপনি যদি খুব ভালনারেবল হন সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। আমি দেখেছি বেনিফিট আসার পর প্রচুর প্রশ্ন করে যে তুমি তো ভালনারেবল, তুমি যদি এত দূর ট্রাভেল করতে পারো সেখানে যে কোনো কেয়ার ছাড়া থাকতে পারো, তাহলে তোমাকে কেয়ার দেবো, কারণ পয়সার বিষয় এটা। আমি অবশ্যই বলবো যে আপনি এটা যারা মেডিকেলের এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে জানান। এটা আমি এক্সপার্ট না, কারণ আমি রিফিউজাল দেখে বলতেছি আপনাকে। ব্যারিস্টার সায়েম বলবে। আর আপনাকে আমি জানতে চাবো ব্যারিস্টার সায়েমের পরামর্শে কোন কোন কাগজ দেন নাই সেটা একটু বললে আমাদের দর্শকদের সুবিধা হবে, যে প্রচুর কাগজ আপনি দেন নাই, কেন দেন নাই, কোন বিবেচনায় দেন নাই। আপনি তো কোনো আইনজীবীর পরামর্শ ছাড়া নিজের বিবেচনায় বলছে এই কাগজগুলো আমি দেবো না, একটু এটা ব্যাখ্যা করেন, দর্শকরা খুব উপকৃত হবে এবং ব্যারিস্টার সায়েম আবার ব্যাখ্যা করবেন। বলুন একটু ক্যান্ডি দর্শক। জি স্যার, তো আমি মেডিকেল গ্রাউন্ডে যেটা পেয়েছি যে আমার খুব হাই ডিমান্ড ছিল মেডিকেল গ্রাউন্ডে, কিন্তু ওরা আর্টিকেল 8 এর বেসিসে দিয়েছে আর কি। আর আমার যেহেতু যে আমি মানে মানে কেয়ারার ছাড়া চলতে পারি না, এমনি আমি বাহিরে যাইতে পারি হুইল চেয়ার দিয়ে একা। দর্শক আপনাকে আমি বলতেছি, প্রিয় দর্শক একটু শুনেন, প্রিয় দর্শক আমি শুনেন, আমার বাবা মা বয়স প্রিয় দর্শক আপনাকে এই প্রশ্নটা করি নাই। দর্শক, আপনি কোন কাগজ দিয়ে দেন নাই এবং কেন দেন নাই একটু ব্যাখ্যা করেন, দর্শকরা উপকৃত হবে আপনি এই কথা দিয়ে। আপনার যে প্রচুর কাগজ দেন নাই ব্যারিস্টার সায়েমের পরামর্শে, কোন কাগজগুলো দেন নাই একটু ব্যাখ্যা করেন। মানে আছে না অনেক কিছু, যে বাংলাদেশ থেকে অনেক ডাক্তারের ডকুমেন্ট নিয়ে আইসা, যে ডাক্তারের বাংলাদেশ থেকে তো অনেকগুলা কাগজ পাওয়া যায় যে আমার এই প্রবলেম বলে, এইগুলা দেই নাই। শুধুমাত্র এই দেশের জিপির এক্সপার্ট ডাক্তাররা আমাকে যে কাগজগুলা দিয়েছে এবং বাংলাদেশ থেকে জাস্ট একটা এক্সপার্ট ওপিনিয়ন আনছি। এছাড়া আরো অনেকগুলা ডকুমেন্ট আছে, যেমন আমার প্রথমে ছিল যে আপনার অ্যাসাইলাম গ্রাউন্ড, যে পলিটিক্যাল গ্রাউন্ড। তো পরে আমি যখন আপনাদের এই অনুষ্ঠানটা বারবার দেখা শুরু করলাম, পরে দেখলাম যে পলিটিক্যাল অ্যাসাইলামটা আসলে আমার মানে নর্মাল কোন স্ট্রং কোনো গ্রাউন্ড নাই এবং আমি ডকুমেন্ট গুলা ইয়ে করতে পারবো না। তখন আপনাদের এই পরামর্শ দেখে দেখলাম যে আমার আসলে রিয়েল যদি আমার একটা কাগজের পেজও হয় ওইটাই ভালো, কিন্তু এই যে আপনার যেগুলা মানে ভালো ডকুমেন্ট না সেগুলা আইনা হুদাই যে জাজের বা লয়ারের জাস্ট টাইম নষ্ট বা সবকিছু, এবং এইগুলাতে ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় একটা কেসের। এই জিনিসগুলা মানে আমি হয়তো বুঝাইতে পারতেছি না অনলাইনে আপনাদেরকে, মানে আমার এক্সাইটমেন্টের কারণে। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সায়েম বুঝিয়ে দিবেন আপনার কথাটা, ব্যারিস্টার সায়েম বুঝেছেন এবং বুঝিয়ে দেবেন। ব্যারিস্টার সায়েম প্লিজ। দর্শক আসসালামু আলাইকুম। প্রথমত অনেক ধন্যবাদ অ্যাকনলেজমেন্টের জন্য, টিভিতে এসে কষ্ট করে ফোনটা দিয়ে অনেক অপেক্ষা করে এই যে আমাদের প্রতি কৃতজ্ঞতাটা, ভালোবাসাটা প্রকাশ করেছেন, এতে আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, সামনে চলাটা আমাদের জন্য একটু সহজ হয়েছে এবং আমরাও চিন্তা ভাবনার আমাদের যে পরিধিটা সেটাও বাড়িয়ে দিই, যাতে করে আমরা এই ধরনের উপকারটা করতে পারি আমাদের কমিউনিটিকে, আমাদের দর্শক যারা, আমাদের স্বজন যারা, তাদেরকে। এখন ডকুমেন্টস দেবার ক্ষেত্রে যেটা আমরা বরাবর বলেছি, যে বিষয়টা আমাদের এই দর্শক বলতে চেয়েছেন, যে আমরা বলেছি যে কোয়ালিটি আবেদন।
তো কোয়ালিটি আবেদনের একটা অংশ হচ্ছে কোয়ালিটি ডকুমেন্টস। কোয়ালিটি আবেদন মানে হচ্ছে যে আপনি যেটা প্রয়োজন, যেটা গুরুত্বপূর্ণ, যেটা জেনুইন, সেই বিষয়টা আপনি উপস্থাপন করবেন, ডকুমেন্টস আপনি সেভাবে দেবেন। অপ্রয়োজনীয় মিথ্যা ফেক ডকুমেন্টস দেবার দরকার নেই, এটা আমরা বারবারই বলেছি। আপনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টস দেন, আপনি রিপিট না করেন, এবং আপনি ওই ডকুমেন্টসের যে কন্টেন্টগুলো বুঝে আপনি সেগুলো সাবমিট করুন। এই বিষয়টা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। তো একটা কোয়ালিটি আবেদন যদি হয় তাহলে অবভিয়াসলি সেখানে কোয়ালিটি ডকুমেন্টস যাবে। আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্টসের ফেসে অনেক একটা বড় বিষয়। এখানে কান্ট্রি গাইডেন্সে যে ডকুমেন্টসের বিষয়ে বলা হয় সেখানটাতে ফেসটা একটা বিষয়। একটা ডকুমেন্ট দেখলে পরেই মনে হয় যে এটা ভালো ডকুমেন্টস না, আবার একটা ডকুমেন্টস দেখলেই ভাল লাগে যে না এখানটাতে যেভাবে দেয়া আছে লেআউটটা, কন্টেন্টসটা, তাতে মনে হচ্ছে যে ডকুমেন্টসটা জেনুইন। কিন্তু তার মানে এই না যে খুব আপনার চকচক করলেই শোনা হয় বিষয়টা, তা না, সবকিছুই বিবেচনায় রাখতে হয়। তো আমাদের দর্শকের জন্য এটা আমাদের ভালোবাসা যে আপনি পেয়েছেন, আপনি ভালোভাবে কাটিয়ে 10 বছরের রুটে পরবর্তীতে আপনি আইএলআর পান, ভালোভাবে থাকেন সেটা। আর অন্য দর্শকদের ক্ষেত্রে আমরা বলবো যে কোয়ালিটি আবেদন, কোয়ালিটি ডকুমেন্টস, কোয়ালিটি ইনফরমেশন, কোয়ালিটি অ্যাডভাইস, কোয়ালিটি ক্লায়েন্টের কথাও আমরা বলেছি। ক্লায়েন্টের ক্ষেত্রেও কোয়ালিটি ক্লায়েন্ট হওয়া দরকার। যেমন আমাদের এই ক্লায়েন্ট চেষ্টা করেছে, সে বাছাবাছি করেছে, কোনটা দিতে হবে সেই জিনিসটা সে চিন্তা ভাবনা করে তারপর ঠিক করেছে। তার মানে সে একজন কোয়ালিটি ক্লায়েন্ট, কোয়ালিটি আবেদনকারী। তো আবেদনকারীকেও কোয়ালিটি হতে হবে। যদি কোয়ালিটি না হয় তাহলে ভাগ্যক্রমে হয়েও যদি যায় তাতে সেখানটাতে তার কোনো কৃতিত্ব থাকে না। এখন বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে একটু বলি, যখন আমরা কেসটা উপস্থাপন করি অর্থাৎ আবেদন স্টেজে কিংবা অ্যাপিল স্টেজে, তখন যদি আমাদের বক্তব্যটা থাকে যে বাংলাদেশে গিয়ে আমি বাঁচতে পারবো না, আমার যেই মেডিকেল ক্রিটিক্যাল সিচুয়েশনটা আছে সেই জায়গাটাতে আমার পক্ষে বাংলাদেশে গিয়ে থাকা সম্ভব না, তাহলে এখন যদি আপনি বাংলাদেশে গিয়ে থাকতে পারেন তাহলে কিন্তু এখানে একটা কোয়েশ্চেন এসে যাবে। সুতরাং নাশিদ ভাই যেটা বলেছেন যে অ্যারেঞ্জমেন্টটা কি, বাংলাদেশে গেলে আপনার কেয়ার অ্যারেঞ্জমেন্টটা কি হবে, ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্টটা কি হবে, কতদিনের জন্য, এটা যদি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হয়, প্রয়োজনীয় ট্রিটমেন্ট, প্রয়োজনীয় কেয়ার, সমস্ত বিষয়গুলো ঠিক থাকে তাহলে হয়তো সমস্যা হবে না। কিন্তু যখন আমরা আর্টিকেল 3-তে দাবি করি, যদিও আপনারটা আর্টিকেল 3 না, আমি সেটাতে পরে আসছি, আপনি আর্টিকেল 3-তে যখন আমরা দাবি করি যে আমার জীবন বিপন্ন হবে, থ্রেশহোল্ডটা অনেক হাই, সেটাকে আমি পূরণ করি, তার মানে তো হচ্ছে আমি এই দেশ থেকে বাংলাদেশে গিয়ে বসবাস করা সম্ভব না। তার মানে আবার এই না যে আমি ঘুরতে যেতে পারবো না, তা কিন্তু না। অনেক অসুস্থ মানুষও কিন্তু আপনার হলিডে করার জন্য বাইরে যায়। তো এটাকে আপনি একটু ব্যালেন্স করবেন যে কতদিন সময়ের জন্য যাচ্ছেন, সেই সময়টাতে উপযুক্ত কেয়ারটা কিভাবে হচ্ছে, তারপর আপনি ফিরে আসেন। কিন্তু আপনার ক্ষেত্রে এক্সেপশনাল সার্কামস্টান্সেসে গেছে যেহেতু আর্টিকেল 8, সুতরাং আর্টিকেল 8-এ কভার করা হচ্ছে প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ এবং এক্সেপশনাল সার্কামস্টান্সেস। এক্সেপশনাল সার্কামস্টান্সেসে সেখানে মেডিকেল রিজনগুলো এমনভাবে আসে, আর্টিকেল 3 যদি কভার না করে তাহলে এক্সেপশনাল সার্কামস্টান্সেস সবকিছু মিলিয়ে ওইভাবে ওজনটা দেখে। ওজনটা দেখার পর যদি মনে হয় যে এই ব্যক্তিটা পাওয়া উচিত তখন তারা সেটাকে কনসিডার করে না। তো আমার বিশ্বাস যে সমস্যা হবে না, কিন্তু অবশ্যই নাশিদ ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনি কেয়ার এবং ট্রিটমেন্টের যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেটাকে নিশ্চিত করে যাবেন। প্রিয় দর্শক, আমি ব্যাসেস সালামের কথার জের ধরে বলছি, এই দর্শককে ধন্যবাদ দেই, কারণ কি তিনি বাদ বিচার করছেন কোনটা যথার্থ ডকুমেন্ট, কোনটা যথার্থ না, কোনটা তার জন্য প্রযোজ্য, কোনটা প্রযোজ্য না, কোনটা দিলে তার উপকার হবে, কোনটা দিলে তার অপকার হবে। এখন এই ক্ষেত্রে তিনি কোনো ভুল তথ্য দিয়ে থাকলে গ্রাউন্ডস অফ রিফিউজাল পার্ট 9-এ রিফিউজ পেতেন, অর্থাৎ কি মিথ্যে ডকুমেন্ট, মিসরিপ্রেজেন্টেশন, প্রতারণার জন্য রিফিউজ করতো, এবং এই রিফিউজালটা কি 10 বছরের ব্যান হতে পারত। এটা যেমন একজন ইমিগ্রেশন ক্লায়েন্টের জন্য প্রযোজ্য, এদেশে যে কোনো জায়গায় মিথ্যা তথ্য দেওয়াটাও প্রযোজ্য। এই মিথ্যা বিবৃতি দিয়ে একজন মন্ত্রীর কি অবস্থা একটু দেখে নেই। একজন মন্ত্রী মিথ্যা বিবৃতি দিয়েছে, তার অবস্থাটা একটু চলে যায় আমরা অনলাইনে দেখি, অনলাইনে কি দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি বিজনেস সেক্রেটারি, তিনি দাবি করেছিলেন তিনি সলিসিটার, তিনি আসলে সলিসিটার নন। সুতরাং ল গেজেটের আমরা ভাষ্য দেখতে পাচ্ছি, তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন যে আমি অ্যাডমিনিস্ট্রেটরের করছি, আমি যে সলিসিটার ছিলাম এটা আমার ভুল ছিল, এটা মানে একটা ক্লারিক্যাল ভুল। এই ধরনের একটা পলিটিশিয়ান তো মিথ্যা কথা বলে আপনারা জানেন, সে ভুলের ক্ষেত্রেও মিথ্যা বলছে যে আমি মিথ্যা কথাটা মিথ্যাভাবে বলেছিলাম, এবং এটা শুধু আপনার গেজেটে নয়, এটা অন্যান্য শীর্ষস্থানীয় জায়গায় এসেছে যে তিনি সলিসিটার ছিলেন না, সলিসিটার ক্লেম করেছে পার্লামেন্টে 2010 সালে আসার আগে। সুতরাং আমার দর্শক যে সাবধানতা অবলম্বন করেছেন, বিজনেস সেক্রেটারি কিন্তু সেই সাবধানতা অবলম্বন করেন নাই। এবং আমি জানি রাজনীতির ক্ষেত্রে এখানে স্বজনপ্রীতি আছে, দল প্রীতি আছে, এখানে রাজনীতির অলিগলি বাঁকা পথ আছে, এটা কিভাবে দেখবে আমি জানি না। আমার একজন ক্লায়েন্ট
তিনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছেন, তিনি যদি বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ এররের কারণে আমি ভুলে এই জিনিসটা দিয়েছি, কোনোদিন আদালত সেটা মানবে না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে এটা মেনে নেবে ব্যারিস্টার সায়েম। হ্যাঁ, সেটাই বিষয়। তবে একটা আনন্দের বিষয় হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে দেখা যাচ্ছে যে সরকার যারা চালান তারা মিথ্যা কথা বলেন, রাজনীতিবিদ যারা তারা মিথ্যা কথা বলেন, মানুষের সাথে প্রতারণা করেন, তারপরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে প্রমাণ সাপেক্ষ আপনার তারা জড়িত থাকেন, তারপরেও দেখা যায় যে তারা আমাদের উপরে মাতবরি করেন, খবরদারি করেন। এটা দুঃখজনক। অন্তত এখানে তো বিষয়গুলোর একটা সমাধান হয়, একটা সুরাহা হয়। আমরা ইউএসএ কিংবা ইউকে দেখেছি যে অন্তত তাদেরকে ক্ষমা চাইতে হয়, কোনো না কোনোভাবে তাদেরকে পাবলিকলি এক্সপোজড হতে হয় এবং তাদের অন্যায়টাকে স্বীকার করতে হয়। কিন্তু আমাদের দেশগুলোতে সেটা এখনো হয়ে ওঠেনি। তো সেই জায়গাটা ঠিক করা দরকার। আমরা দেখছি নতুন নতুন রাজনৈতিক দল আসছে, আমরা আশা করি সবার কাছ থেকে, এবং পুরনো রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, সেই সকলের ক্ষেত্রে যেন নীতি নৈতিকতার বিষয়টা কাজ করে, সেটা আমরা আমাদের দেশের ক্ষেত্রেও আমরা আশা করি। তো এই সূত্রটা হচ্ছে যে আমাদের দর্শকদের ক্ষেত্রে যেটা, যে আমাদের দর্শকরা যারা চেষ্টা করেন যে সত্য ডকুমেন্টস দিয়ে, ভালো ডকুমেন্টস দিয়ে তাদের আবেদনটা করবেন, অবশ্যই তারা সেটা থেকে বেনিফিটেড হবেন। একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি একটা ভালো ডকুমেন্টস যদি খারাপভাবে উপস্থাপন করেন, সেটাকেও কিন্তু মিথ্যা বলে আদালতে অনেক সময় আদালত কিন্তু কিছুটা সন্দেহ প্রকাশ করে, সেটা আমি নিজে দেখেছি। সুতরাং আপনি যখন সতর্ক থাকবেন আপনার কেসের বিষয়ে, আমাদের এই দর্শক যেমন সে বাজ বিচার করেছে, কোনটা দেবে কোনটা দেবে না, আমাদের পরামর্শ নিয়েছে, কিন্তু বাজ বিচারটা তো সে নিজে করেছে। নাশিদ ভাই তো তার ঘরে গিয়ে তার ডকুমেন্টস বেছে দেয়নি। সে নিশ্চয়ই ওয়েবসাইট দেখেছে, নিশ্চয়ই সে চিন্তা করেছে যে কোনটা আমার কাজে লাগতে পারে না। এই যে ব্রেইন স্টর্মিং ব্যাপারটা, নিজের জন্য একটুখানি সময় কাটানো, বিশ্বাস করেন আর না করেন, আমাদের ক্লায়েন্টরা, আমাদের দর্শকরা কেউ নিজের জন্য সময় ব্যয় করতে চায় না, খুব কম, যেটা হয়তো এক্সাম্পল হিসেবে আসবে না। তো এখন এটা কিন্তু উচিত। আজকে তাহলে আমরা কি শিখলাম আমাদের এই দর্শকের কাছ থেকে? এক্সেপশনাল সার্কামস্টেন্স মেডিকেল গ্রাউন্ডকে রিলেট করে এটা থ্রেশহোল্ড কত হাই, এবং এটা হওয়া যে প্রায় অসম্ভব ঘটনা, হয়তো অন্য দর্শকরা বুঝবে না, কিন্তু নাশিদ ভাই আর আমি সেটা জানি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো ডকুমেন্টস দেবেন, আপনারা ভালো একটা আবেদন করবেন। আবারও বলি, কোয়ালিটি, বহুদিন পরে এই শব্দটা আমরা ফ্রেজটা নিয়ে আসলাম, কোয়ালিটি আবেদন, কোয়ালিটি ডকুমেন্টস। তো এটা TV3 বাংলা প্রতিষ্ঠা করতে পারছি, এখানটাতেই আমাদের সার্থকতা। ধন্যবাদ ব্যারিস্টার সায়েম। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.